উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা ভাই, আচ্ছা তাহলে দেখতে ভাই, উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা ভাই, আচ্ছা তাহলে দেখি সুপারের সাথে এসে দেখা করি। কি হয়েছে? আমার মেয়ে বলি আমি কেন পরিষ্কার করবো? আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগছে আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো ডাক্তারবাবুর সাথে আমি গল্প করে, ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সময়। না ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সময় আমি মনে করি। আমার সঙ্গে আমার নামে কমপ্লেন করবেন সুপারের কাছে। কেন করবো তো ভাই? উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা ভাই, আচ্ছা তাহলে দেখি সুপারের সাথে এসে দেখা করি। কি হয়েছে? আমার মেয়ে বলি আমি কেন পরিষ্কার করবো? আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগছে আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো ডাক্তারবাবুর সাথে আমি গল্প করে, ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সময়। না ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা। গতকালকে ঠিক কি ঘটেছে, কোন ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আমি আরো একবার রিপাবলিকের দর্শকদের দেখালাম যারা রিপাবলিক বাংলা দেখছেন। এই মুহূর্তে আমি ডক্টর তাপস প্রামাণিকের কাছে আরো একবার চলে আসবো। দেখুন, এই যে হাসপাতালের ছবিগুলো, এই ছবিগুলো থেকে একটা জিনিস তো প্রমাণ হয়ে যাচ্ছে যে সরকারি হাসপাতালে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা যাবেন পরিষেবা পাওয়ার জন্য, তারা পরিষেবাটা ঠিকঠাক পাচ্ছে না, শুধুমাত্র এই হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে বলে। কিন্তু সেদিকে আদৌ কি এ রাজ্যের স্বাস্থ্য দপ্তর কখনো কি নজর দিচ্ছেন, নাকি কোনো ঘটনা ঘটে যাওয়ার পর তড়িঘড়ি সেখান থেকে শুধুমাত্র রিপোর্টটাই তলব করা হচ্ছে? দেখুন, এই যে স্বাস্থ্য ব্যবস্থায় দীর্ঘদিন ধরে যে একটা কঙ্কালসার অবস্থা, এটা উঠে এসছে এই অভয়, এই রেপ অ্যান্ড মার্ডার কেসের পরে। এবং তারপরে দেখা যাচ্ছে যে ডক্টরস অর্গানাইজেশনরা বিভিন্নভাবে আন্দোলন করেছে এবং করার পরেও যে সমস্ত ডিমান্ডগুলো রাখা হয়েছিল সেই ডিমান্ডগুলো ফুলফিল হয়নি। আর এখানে যে অভিযোগটা উঠেছে সে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল, সেখানে তো আরো সমস্যা। এখানে অবভিয়াসলি দেখুন সুইপার নেই, যে ডাক্তারবাবুকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এটা ভাবুন যে নাইট ডিউটিতে যদি কোনো সুইপার না থাকে, সেখানে ধরুন সেই বাবাকে বলা হয়েছিল যে যদি পরিষ্কার করে দেন, এবং যদি না করে দেন তারপরে কি হবে? এরপরে যে বাকি যে পেশেন্ট গুলো সারা রাত ধরে আসবে, তারা তো ওই বমির উপরেই বাড়িয়ে তাদেরকে যেতে হবে, কারণ সেখানে সুইপার নেই। এবং সরকারি হাসপাতালগুলোর একটা বড় সমস্যা হয়েছে, লাস্ট কয়েক বছরে রিক্রুটমেন্ট ঠিকঠাক নেই। আর ওই যে যেটা বলা হচ্ছে যে স্টাফকে বলা হয়েছিল কিন্তু আসেনি, এই সমস্যাটা কোথায় বলুন তো? এখন যে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে, সেই রিক্রুটমেন্ট গুলো বেশিরভাগ হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট। এবার কন্ট্রাকচুয়াল পোস্ট, ওরা কোনো কন্ট্রাক্টরের অধীনে কাজ করে, এবার তাদের স্যালারিটা অনেক কম, এইবার দেখা যাচ্ছে ওদের লায়াবিলিটিটা অনেকটা কম। আমি যখন আরজি করেও দেখেছি যে একজন গভর্নমেন্ট পোস্ট হোল্ড করে যিনি আছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, পার্মানেন্ট এমপ্লয়ি, তার যে লায়াবিলিটি থাকে, আর যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি থাকে তাদের কিন্তু লায়াবিলিটির ভিতরে পার্থক্য থাকে। তারা জানে যে আমাদের যদি আমরা যদি কাজ না করি, আমাদের এগেইনস্টে ম্যাক্সিমাম কি হবে, কন্ট্রাকচুয়াল পোস্ট থেকে ছাড়িয়ে দেওয়া হবে। কিন্তু যে গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়ি, তার এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হতে পারে, সাসপেন্ড হতে পারে, বা তার এগেইনস্টে অনেক পানিশমেন্ট হতে পারে। কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টের অধীনে থাকা তাদের কিন্তু এগুলো হয় না, যার কারণে তারা ওই লায়াবিলিটি কিন্তু একজন পার্মানেন্ট এমপ্লয়ির মতো হয় না। আমাদের স্টেটে যেটা দরকার সেটা হচ্ছে পার্মানেন্ট জিডিআই স্টাফ, পার্মানেন্ট সুইপার। মানে আপনারা বলছেন যে পুরো ব্যবস্থাটাকে একটু ভালোভাবে দেখা উচিত, অবশ্যই উচিত। একটা হাসপাতাল যেখানে গেলে পরে চিকিৎসা পরিষেবা পাবে সাধারণ মানুষ, এটাই তো মূল লক্ষ্য হওয়া উচিত। আমি আসবো আপনাদের কাছে, তবে একবার আপনাদেরকে শোনাই গতকালকে এই ঘটনার পর যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, একবার শোনাই আপনাদের, শুনুন। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলা, তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে।
তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে, তবে ঘটনা তদন্ত তিনি করবেন। যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছেন তিনি কিন্তু খুব একটা কাতর সুরে তিনি বলছেন যে হাসপাতালে সাফাই কর্মীর অভাব রয়েছে, এই কথাটা তিনি বারবার করে বলছেন। আমি এই বিষয় নিয়ে ডক্টর প্রসূন কুমার ঘোষ আপনার কাছে আসতে চাইবো। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন এই সাফাই কর্মীদের কথা। দেখুন, এই চিকিৎসক যার বিরুদ্ধে অভিযোগ তিনিও কিন্তু একই কথা বলছেন যে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ সাফাই কর্মীর অভাব রয়েছে। একটা হাসপাতাল নদিয়া স্ট্রিট জেনারেল হাসপাতাল, অবশ্যই সেখানে রোগীর অনেক চাপ থাকে, তো সুতরাং সেক্ষেত্রে সেখানে অনেক সাফাই কর্মী থাকবে, প্রত্যেকটা মুহূর্তে পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। হ্যাঁ, একদমই ঠিক কথা, একদমই ঠিক কথা ম্যাডাম। কিন্তু আনফরচুনেটলি এটা দেখা যায় শুধু আমাদের এখানে নয়, বিভিন্ন জায়গাতেও দেখা যায় যে এই স্টাফদের সংখ্যা এক্স্যাক্টলি যতটা হওয়া উচিত সেটা থাকে না, সেটা কখনোই কাম্য নয়। তবে আরেকটা জিনিস জানেন তো, যেখানে একটা হসপিটালের থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, সেটাই হয়তো বিরাট কিছু বড় অপারেশন হয় না বা কোনো ভেঞ্চার হয় না, কিন্তু তার জন্য হসপিটালের মান সম্মান বা ভাঙচুর বা ডাক্তার হেনস্থ খুব জড়িয়ে থাকে, সেটা হচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট, যেখানে ইনস্ট্যান্ট একটা পেশেন্ট যাবে, ইনস্ট্যান্ট তার অ্যাকশন করতে হবে। সেখানে ডাক্তারদেরও অনেক অংশে গ্রুপ ডি বা সাপোর্টিং স্টাফদের উপর নির্ভর করতে হয়। আরো একটা কথা ম্যাডাম আমি বলি, কারণ আমি রেগুলার পেশেন্ট দেখি, প্রচুর পরিমাণে পেশেন্ট দেখি, প্রাইভেটে দেখি, আমি দেখেছি পেশেন্ট পার্টিরা কিন্তু অনেক অংশে আপনার সাথে কোঅপারেটের জন্য তৈরি থাকে। এবং আমার চেম্বারেও অনেক হয়েছে যে অনেক সময় বাচ্চা হয়তো বমি করে ফেললো বা কিছু, তারা নিজের ভেতর থেকেই বলে দেয় অনেক সময় যে ডাক্তারবাবু চিন্তা করবেন না, যে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি, ততটা মানবিক তারা। সেই ক্ষেত্রে যদি দেখা যায় কোনো জায়গায় সে যদি গ্রুপ ডি স্টাফের জন্য হয় বা সাপোর্ট স্টাফের জন্য হয়, তাদেরকে বিপদে বা বিড়ম্বনায় পড়তে হয়, অথবা কোনো ব্যক্তিগত কারোর মন্তব্যের জন্য, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। তবে আমি বলবো এটা অত্যন্ত দুঃখজনক। প্রসঙ্গত আমি আপনার কাছে আবারও আসবো, এই মুহূর্তে ডক্টর তাপস প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন। দেখুন, আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে ডাক্তাররা সবসময় সফট টার্গেট হয়ে যায়, সত্যি তাই, সব সময় কিন্তু আমরা সফট টার্গেট হয়ে যেতে দেখি, কিন্তু কেন হবে বলুন তো? একটা হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে, একটা হাসপাতালে পর্যাপ্ত সাফাই কর্মী নেই, একটা হাসপাতালে সেখানে রাতের বেলা ডাক্তারকে তিনি যখন রয়েছেন অন ডিউটি, তখন তিনি বলছেন যে হ্যাঁ এখানে সাফাই কর্মীর অভাব রয়েছে, অর্থাৎ তাকে নানান সমস্যার মধ্যে কাজ করতে হচ্ছে। কেন হতে হবে এটা? একটা হাসপাতালে সমস্ত কিছু থাকবে, সবকিছু ঠিকঠাক চলবে, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত, কিন্তু এই স্বাভাবিকের ছন্দপতনটা কেন ডক্টর প্রামাণিক? দেখুন, যে ডাক্তারবাবু নামে এরকম কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তিনি ওখানে ছিলেন, সেদিন ডিউটি করছিলেন, এবং সেই অবস্থায় তিনি পেশেন্টের ট্রিটমেন্ট নিয়ে ভাববেন নাকি ওই বমি পরিষ্কার করাটা নিয়ে ভাববেন, এবং তিনি সেটা মানবিকতার দিক থেকেই বলেছিলেন যে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে অবভিয়াসলি বাকি যারা পেশেন্ট আসবে তারা তাদের ক্ষেত্রেও সুবিধা হবে, তাছাড়া তো আর কোনো ওই উপায় নেই। এবং মুশকিলটা হচ্ছে কি বলুন তো, তদন্ত কমিটি হবে, তদন্ত হবে, দেখা হবে এই ডাক্তারবাবুকে দোষী করে তাকে একটা পানিশমেন্ট দেওয়া হবে। আমার তো এই জায়গাতেই প্রশ্ন ডক্টর প্রামাণিক, কেন এটা হতে হবে? একটা হাসপাতালে ইনফ্রাস্ট্রাকচার নেই, সেটার দায় তো কখনো হাসপাতালগুলোর অবস্থা একেবারে কঙ্কালসার হয়ে যাবে আর দায়টা সবসময় চিকিৎসকদের ঘাড়ে যাবে, এটা কি হতে পারে? এটাই তো হলো। দেখুন, মিদনাপুর স্যালাইন কাণ্ডে কি হলো, সেই আরএল দিয়ে যা তদন্ত, কি তদন্ত হলো কেউ ঠিক করে জানে না, তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হলো, আলটিমেটলি কিছু ডাক্তারকে সাসপেন্ড করা হলো। এবং এই যে সমস্যা তো একের পর এক সবসময় দেখা যাচ্ছে ডাক্তারদের ঘাড়েই চাপানো হয়। এই সন্দীপ ঘোষ, অভিক বিরূপাক্ষর মতো ডাক্তারদের সবসময় ক্লিন চিট দেওয়া হয়, আর যারা নিরীহভাবে কাজ করছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয় বা তাদের এগেইনস্ট এনকোয়ারি কমিটি করে। এটা আমাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থার নিয়ম, এটা একটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তারপর সময় একদম শেষের দিকে আমি ডক্টর প্রসূন কুমার রয়েছেন, আমি আপনার কাছে সেই একই প্রশ্ন নিয়ে আসতে চাইবো যে একটা হাসপাতালে ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, কেন থাকবে না বলুন তো? কেন হাসপাতালে গেলে রোগীর পরিবারকে হেনস্থা হতে হবে? কেন নরক যন্ত্রণায় ভুগতে হবে রোগী এবং তার পরিজনেদের? হ্যাঁ, একদমই ঠিক কথা। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে কোনো জায়গায় ডাক্তার কিন্তু পেশেন্টের বাড়ির লোক কিন্তু বলেনি যে আমার বাচ্চার বা আমার পরিবারের যে সেই লোকটার কোনো চিকিৎসা হয়নি, বলেছে যে পরিস্থিতির মধ্যে যে জবাবগুলো আমরা পেয়েছি সেই জবাবটা আমাদের কাছে কাম্য নয়, যে ওই বাচ্চাটার বমি কেন আমি পরিষ্কার করব। সত্যি তো এখানে পুরো ইঙ্গিতটাই কিন্তু যাচ্ছে পরিকাঠামোর দিকে। যদি কোনো স্টাফ কন্ট্রাকচুয়াল হয় বা পার্মানেন্ট হয়, তাকে মনিটরিং করার দায়িত্ব যারা তাকে অ্যাপয়েন্ট করে,
যদি সেখানে না থাকে আমি তো বলবো যে একেবারে পুরো বিষয়টা কিন্তু উঠে যাচ্ছে হাসপাতালগুলোর পরিকাঠামো নিয়ে। পরিকাঠামোগত অনেক অভাব রয়েছে হাসপাতালে, এটাই কিন্তু সবথেকে বড় বিষয়। আমার কাছে একদম সময় নেই আজকে। আমার সঙ্গে রয়েছেন দুজন চিকিৎসক ছিলেন আমার সঙ্গে, ডক্টর তাপস প্রামাণিক এবং ডক্টর প্রসূন কুমার ঘোষ। দুজনকে আপাতত ধন্যবাদ। তবে একটা শেষ প্রশ্ন রাখতে হবে এই চা আড্ডার খবরে। আমরা প্রত্যেকটা দিন এই চা আড্ডার খবরে একাধিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে থাকি, কিন্তু সেই সমস্ত বিষয়ের মধ্যে একটা জিনিস খুব 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 কমন থাকে, সেটা হচ্ছে বঞ্চনা। বারবার বঞ্চনার শিকার হচ্ছে এই বাংলার মানুষ, এই কথাটা প্রত্যেকটা দিন আমাদের বলতে হয়। সেটা স্বাস্থ্য হোক, সেটা শিক্ষা হোক, বা সেটা যে কোনো আবাসের ঘর পাওয়া হোক, যে কোনো ক্ষেত্রে হোক, বারবার এই বঞ্চনা শব্দটা এ রাজ্যের মানুষের সঙ্গে খুব ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন এভাবে বঞ্চনার শিকার হতে হবে এ রাজ্যের মানুষকে? অন্তত পক্ষে সরকারি যে হাসপাতালগুলো, যেখানে সাধারণ মানুষ তারা চিকিৎসার জন্য যান, যার সাধারণ মানুষ যেখানে পরিষেবা পাওয়ার জন্য যান, অন্তত সেখানে তারা পরিষেবাটুকু পাক, এইটুকুই তো আশা রাখা। কিন্তু সেখানে গেলেও হতাশ হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এ রাজ্য সরকারের কোনো রকম কোনো টনকই নড়ছে না। এখন দেখার বিষয় কবে সেই টনকটা নড়ে, আর কবে এই বঞ্চনা শব্দটা সরে যাবে এ রাজ্যের মানুষের একেবারে পাশ থেকে, একেবারে ওতপ্রোতভাবে যেটা জড়িয়ে রয়েছে। আজকের মতো চা আড্ডার খবর এখানেই শেষ করছি। তবে এই মুহূর্তে একটা সময় বিরতি।